প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বর্তমান পরিস্থিতিতে তোমাদের সাথে যেহেতু কলেজে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, সেহেতু আমরা তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। দৌলতপুর কলেজ দিবানৈশের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি শারমিন জামান, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, দৌলতপুর কলেজ দিবানৈশ, দৌলতপুর, খুলনা। আজকের পাঠ পরিচিতি শ্রেণী একাদশ, বিষয় সমাজকর্ম, দ্বিতীয় পত্র, অধ্যায় পঞ্চম, সামাজিক আইন ও সমাজকর্ম। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশ শিশু আইন 1974। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যা জানতে পারবে বা বলতে পারবে তা হলো কিশোর আদালত কি তা বলতে পারবে, কিশোর হাজত কি তা বলতে পারবে, বাংলাদেশ শিশু আইন কত সালে প্রণীত হয় তা বলতে পারবে, বাংলাদেশের সর্বত্র এ আইন কত সালে বলবৎ হয় তা বলতে পারবে, শিশু আইনে মোট কতগুলো অনুচ্ছেদ ও ধারা আছে তা বলতে পারবে, বাংলাদেশের শিশু আইন 1974-এর যে ধারার মূল বিষয়গুলো বলতে পারবে। বাংলাদেশ শিশু আইন 1974 শিশুদের রক্ষণ, হেফাজত, তাদের সাথে ব্যবহার এবং কিশোর অপরাধীদের বিচার ও শাস্তি সম্পর্কিত আইন একীভূত এবং সংশোধন করার জন্য বাংলাদেশ শিশু আইন 1974 প্রণয়ন করা হয়। এটি শিশুদের সার্বিক কল্যাণ সাধনের লক্ষ্যে প্রণীত। এ আইনটি 1976 সালের 11 সেপ্টেম্বর ঢাকায় এবং 1980 সালের 1 জুন বাংলাদেশের সর্বত্র বলবৎ করা হয়। এ আইন বলবৎ হবার পর 1922 সালের বঙ্গীয় শিশু আইন এবং 1897 সালের রিফর্মেটরি স্কুল আইনসমূহ সংশ্লিষ্ট কতগুলো আইন রহিত করা হয়। বাংলাদেশ শিশু আইন 1974 একটি ব্যাপক ও বিস্তৃত শিশু কল্যাণমূলক আইন। শিশু আইনে মোট 10টি অনুচ্ছেদ এবং 78টি ধারা এবং অনেকগুলো উপধারা রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো, এটা 1976 সালের 11 সেপ্টেম্বর ঢাকায় এবং 1980 সালের 1 জুন বাংলাদেশের সর্বত্র বলবৎ করা হয়। শিশু আইনে মোট কতটি অনুচ্ছেদ রয়েছে? মোট 10টি অনুচ্ছেদ রয়েছে এবং 78টি ধারা রয়েছে এবং অনেকগুলো উপধারাও রয়েছে। আলোচ্য আইনের গুরুত্বপূর্ণ ধারায়ের মূল বিষয়গুলো সংক্ষেপে আমরা আজকে সংক্ষেপে আমি তোমাদের সাথে আলোচনা করব। এই আলোচনার পূর্বে আসলে কতগুলো বিষয় কতগুলো শব্দ এসেছে, কতগুলা কথা না বললেই নয়। যেমন প্রবেশন অফিসারের কথা বলা হয়েছে। আমরা আসলে অনেকেই তোমরা যেহেতু নতুন ক্লাস করছো,
তোমরা অনেকে হয়তো প্রবেশন ব্যাপারটা জানো না। এজন্য ১ম এ আমি বিষয়গুলো বলে তারপরে মূল ধারাগুলোয় চলে যাব। প্রবেশনটা কি? প্রবেশন হলো পরীক্ষাকাল। অপরাধীদের এটা মূলত এক ধরনের পরীক্ষা। অপরাধীর মানে শাস্তি স্থগিত রেখে প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে মুক্তি দেয়াকেই মূলত প্রবেশন বলে। এরপর যে কথাগুলো এসেছে, কিশোর আদালতের কথা বলা হয়েছে। কিশোর আদালত হচ্ছে সে আদালত যেখানে শিশু-কিশোরদের উম অপরাধ কর্মের জন্য তাদের সংশোধনের উদ্দেশ্যে মূলত বিচার কার্য পরিচালনা করা হয়। জাতীয় কিশোর অপরাধী প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গই হলো কিশোর আদালত। এখানে যেসব অপরাধীদের বয়স ১৬ বছরের নিচে শুধু তাদেরই বিচার করা হয়। ১৯৭৪ সালের শিশু আইনের বিধান অনুযায়ী এটি গঠিত। ১ম শ্রেণীর একজন ম্যাজিস্ট্রেট, সমাজকর্মী, মনোবিজ্ঞানী এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মচারীদের সমন্বয়ে এটি গঠিত। এখানে কি করা হয়? সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, সমাজকর্মী, মনোচিকিৎসক, অপরাধীর পিতামাতা ও অভিভাবকদের উপস্থিতিতে কিশোর অপরাধীদের অপরাধের সার্বিক দিক বিশ্লেষণ করে সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। কিশোর আদালতের বিচার কার্য শাস্তি প্রদানের লক্ষ্যে পরিচালিত হয় না, বরং অপরাধীদের কি করা হয়? চরিত্র সংশোধনের জন্য বিচার কার্য পরিচালিত হয়। ফলে এখানে কোনো উকিল নিয়োগের বা আত্মপক্ষ সমর্পণের প্রয়োজন হয় না। এই আইনে আরো কয়েকটি কথা বলা হয়েছে, যেমন কিশোর হাজতের কথা বলা হয়েছে। কিশোর হাজত সম্পর্কে যদি আমরা সাধারণভাবেই বলি, কিশোর অপরাধীদের বিচার চলাকালীন সময়ে যে হাজতে রেখে তাদের বিচারটা করা হয় সেই আদালতকে সেই হাজতটাকে বোঝানো হয়েছে। আরো যদি বিস্তারিত বলা হয় সেক্ষেত্রে যেটা বলতে হবে, জাতীয় কিশোর অপরাধ সংশোধন প্রতিষ্ঠানের আওতায় প্রতিষ্ঠানের অন্যতম অঙ্গই হলো কিশোর হাজত। কিশোর অপরাধীদের বিচারের পূর্বে বা বিচার চলাকালীন সময়ে অথবা বিচারের পর সংশোধনের জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠানে প্রেরণের পূর্ব পর্যন্ত যেখানে রাখা হয় তাকে আটক নিবাস বা কিশোর হাজত বলে। সাধারণত জেল হাজতের কুপ্রভাব খারাপ পরিস্থিতি থেকে মুক্ত রাখার জন্যই কিশোর হাজতের ব্যবস্থা করা হয় কিশোর অপরাধীদের জন্য। এটা মূলত এই পরিস্থিতিতে যাতে শিশু কিশোররা এই খারাপ পরিস্থিতির মধ্যে না যায়, এই জন্যই মূলত কিশোর হাজতে প্রতিষ্ঠা করা হয় এবং কিশোর হাজতে রাখা হয়। এখানে কিশোর অপরাধীদের পর্যবেক্ষণে রাখা হয়। এখন আমি আলোচ্য আইনের যে গুরুত্বপূর্ণ ধারা এর মূল বিষয়গুলো সংক্ষেপে তোমাদের জন্য আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখলে এই আইনের ধারাগুলো তোমাদের বা মূল বিষয়গুলো তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে এবং ১৯৭৪ সালের শিশু আইন নিয়ে যদি কখনো তোমাদের প্রশ্ন আসে তোমরা খুব সহজেই উদ্দীপকের আলোকে এটা আলোচনা করতে পারবে। আমি তোমাদের সুবিধার জন্য প্রথমেই প্রবেশন, কিশোর হাজত, কিশোর আদালতটা আলোচনা করে নিলাম এবং পরবর্তীতে আমরা মানে এই যে পরবর্তী যে স্লাইডটা সেটা আমাদের মূলত মূল ধারাগুলো ধারাগুলোর মূল বিষয়গুলো আমরা আলোচনা করব। এখন আমরা দেখব যে আসলে কি কি আছে এই ধারায়। এ আইনে কিশোর অপরাধীদের জন্য কিশোর আদালত স্থাপনের বিধান রাখা হয়েছে। আমি একটু আগে তোমাদের আলোচনা করলাম যে কিশোর আদালতটা কি। অনেকেই
মনে করতে পারো কিশোর অপরাধীর বয়সসীমা কত? ৭ থেকে ১৬ বছরের বয়সসীমাকেই কিশোর অপরাধীর বয়সসীমা ধরা হয়। এর পরবর্তী যে ধারাটি রয়েছে, শিশু এবং প্রাপ্তবয়স্কদের পৃথক বিচার ব্যবস্থা থাকবে। এদের একত্রে একই দালানে একই সময়ে বিচার করা আইনানুগ নয়। আমরা যদি দেখি একটি শিশু এবং প্রাপ্তবয়স্ক ২ জনের মন মানসিকতা মানে যদি আচার-আচরণ দেখি উভয়েরই পৃথক থাকে এবং যদি এই ধরনের একটা পরিবেশে রাখা হতো তাহলে একটি শিশু একজন প্রাপ্তবয়স্ক অপরাধীর আচার-আচরণ আয়ত্ত করত। সেই ক্ষেত্রে ওই শিশুটিকে সংশোধন করা অনেকটা অসম্ভব হয়ে পড়তো। এজন্যই কি করা হয়েছে? শিশু ও প্রাপ্তবয়স্কদের পৃথক বিচার ব্যবস্থা রয়েছে। মানে বিচার ব্যবস্থা থাকবে। এদের একত্রে একই দালানে একই সময়ে বিচার করা আইনানুগ নয়। কিশোর আদালতের বিচার ব্যবস্থা সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে শিশুর পিতামাতা এবং অভিভাবকদের উপস্থিতিতে সম্পন্ন করার বিধান আলোচ্য আইনে রাখা হয়েছে। মানে এখানে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশ থাকবে। এখানে মূলত শিশুদের সংশোধনের উদ্দেশ্যেই বিচার কার্য পরিচালনা করা হয়। এখানে শিশুদের শিশু-কিশোরদের মানে যে কিশোর অপরাধী তাদের শাস্তির জন্য কোনো ব্যবস্থা করা হয় না। মূলত তাদের সংশোধনের আওতায় আনা হয়। কোনো শিশু আদালতে আনীত হবার পর মারাত্মক রোগে আক্রান্ত হলে মানে অসুস্থ হয়ে পড়লে তাকে কি করতে হবে? তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এখানে আদালতে আনীত হবার পরে যদি কেউ মারাত্মকভাবে রোগে আক্রান্ত হয়, তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে। যেকোনো আদেশদানের পূর্বে আদালতে কিশোর অপরাধের চরিত্র কিশোর অপরাধীদের চরিত্র, বয়স, জীবন ধারণের পরিবেশ, পারিবারিক অবস্থা, প্রবেশন অফিসারের রিপোর্ট ইত্যাদি বিবেচনা করতে হবে। কিশোর অপরাধীদের অপরাধ সংক্রান্ত প্রবেশন অফিসারের রিপোর্ট, শিশুর পরিচয়, অন্যান্য সংশ্লিষ্ট তথ্যাদি গোপনীয় গণ্য করতে হবে। মানে একজন কিশোর অপরাধীর যে তথ্য সেগুলো প্রকাশ্যে আনা যাবে না, গোপনীয়ভাবে সেটা করতে হবে। এ আইনে শিশু-কিশোর অপরাধীদের আটক করার জন্য রিমান্ড হোম বা কিশোর হাজত স্থাপনের ব্যবস্থা রাখা হয়েছে। আমরা একটু মানে ধারাগুলো আলোচনার পূর্বেই কিশোর হাজতটা কি সেটা সে সম্পর্কে আলোচনা করেছি। তোমরা আশা করি কিশোর হাজত সম্পর্কে তোমাদের কোনো মানে বোঝার সমস্যা থাকবে না। কারণ কিশোর হাজত হচ্ছে সেই হাজত যেখানে অপরাধ সংগঠিত হবার পর মানে কিশোর অপরাধীদের যে অপরাধ সংগঠিত করে তার বিচার চলাকালীন এবং বিচার চলা পরবর্তী সময়ে রাখা হয় প্রয়োজন অনুযায়ী। প্রিয় শিক্ষার্থী দেখো, শিশু আইন ১৯৭৪ এর বিধান অনুযায়ী শিশু ও কিশোর অপরাধীদের সংশোধন ও প্রশিক্ষণের জন্য কি করা হয়েছে? প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের ব্যবস্থা রাখা হয়েছে। এ আইনের আওতায় সরকার প্রত্যেক জেলায় একজন প্রবেশন অফিসার নিয়োগ করতে পারবেন, যিনি স্থানীয় শিশু আদালত অথবা শিশু আদালত হিসেবে কর্মরত আদালতের তত্ত্বাবধান ও পরিচালনায় কর্তব্য পালন করবেন। এ আইনের বিধান মোতাবেক যাদের হেফাজতে শিশুরা থাকে মানে যাদের হেফাজতে শিশুদের রাখা হয় তারা যদি
শিশুর উপর ক্ষতিকর কোনো উৎপীড়ন বা অবহেলা প্রদর্শন করে, তবে তারা শাস্তিযোগ্য অপরাধী বলে গণ্য হবে। মানে শিশুদের উপর কোনো ধরনের উৎপীড়ন বা অবহেলা প্রদর্শন করা চলবে না। যদি করা হয় সেক্ষেত্রেও যারা করবে তারা শাস্তিযোগ্য অপরাধী বলে গণ্য হবে। শিশুদের ভিক্ষাবৃত্তিতে নিয়োগ, নেশাগ্রস্ত করা, বাজি ধরতে উৎসাহিত করা, ঋণ গ্রহণে পরিচিত করা, পতিতলে বাসের অনুমতি দেয়া, বালিকাকে বেশ্যাবৃত্তিতে প্রবৃত্ত করা, শোষণ করা এবং শিশু অপরাধীকে পলায়নে সহায়তা করা প্রভৃতি দণ্ডযোগ্য অপরাধ বলে গণ্য হবে। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ধারা দেখব, সেটি হলো গৃহহীন জীবন ধারণের উপায়হীন, অভিভাবকহীন, ভিক্ষারত, পরিত্যক্ত এবং সঙ্গদোষে দুষ্ট শিশুদের আদালতে হাজির করার বিধান আলোচ্য আইনে রয়েছে। কিশোর আদালত এসব শিশুর সার্বিক দিক বিবেচনা করে রিমান্ড হোমে পাঠাতে অথবা আত্মীয়র হেফাজতে রাখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাংলাদেশের শিশু আইন 1974 এর মূল ধারাগুলো সম্পর্কে, মানে ধারার মূল বিষয়গুলো তোমাদের নিশ্চয় অবগত হয়েছে। আজকের যে আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয়ে যতটুকু দরকার ছিল সবটুকুই এই স্লাইডে, মানে সবটুকু না হলেও যতটুকু দরকার ততটুকু এই স্লাইডে দেখানো হয়েছে। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আশা করি তোমাদের এ বিষয়ে আর, মানে আইন সম্পর্কে বুঝতে আর কোনো সমস্যা থাকবে না। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।